আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স ব্যাংকিং ও বীমা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র বিষয়ের সপ্তম অধ্যায় হতে ইতিপূর্বে কয়েকটি ক্লাস নিয়ে আলোচনা হয়েছে। তো সবার কয়েকজনের অনুরোধের কারণে আরও একটি বা দুটি ক্লাস এই অধ্যায় থেকে নিব। তো তোমাদের যেসব সমস্যাগুলো তোমরা উল্লেখ করেছো সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। ওই ধরনের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব তার পূর্বে আমরা সূত্রগুলো একবার আবার মনে করে নিই কী কী ধরনের সূত্র হয়। এখানে সূত্র আছে 3 ধরনের সূত্র, ঠিক আছে। তো আবার সংরক্ষিত তহবিল এটা সহ 4টা সূত্র হয়। তো এই সূত্রগুলো একটু দেখি। তো এগুলো হচ্ছে প্রথমে ঋণ মূলধন। ঋণ মূলধনের মধ্যে কি থাকবে? পরিশোধযোগ্য এবং কি তোমার অপরিশোধযোগ্য ঋণ মূলধনের সূত্র থাকে। তারপর হচ্ছে অগ্রাধিকার। অগ্রাধিকারও সেম, পরিশোধযোগ্য এবং অপরিশোধযোগ্য অগ্রাধিকারের সূত্র থাকবে। তারপর সাধারণ শেয়ার ব্যয়। এখানে হচ্ছে যে তোমার সিএপিএম মডেলের সূত্র থাকে, ঠিক আছে, বিটার মান যদি দেওয়া থাকে। তারপর হচ্ছে শূন্য লভ্যাংশ, তোমার জির মান যদি দেওয়া না থাকে, এটার জন্য একটা সূত্র হয় সাধারণ শেয়ারের। আবার স্থির লভ্যাংশ, এখানের মধ্যে যদি জির মান এখানে জির মান দেওয়া থাকে, মানে গ্রোথ রেটটা দেওয়া থাকে। তারপর যেটা হচ্ছে সংরক্ষিত আয়ের হার, ঠিক আছে, ওটা সবসময় সাধারণত এটা পরীক্ষা একটু কমে আসে। তারপর এটা সবার জানা থাকতে হবে। এই আগের ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো ব্যক্তিগত আয়কর কি প্রদান করা না হলে একটা সূত্র হয়, ঠিক আছে। আর ব্যক্তিগত আয়কর প্রদান করা হলে বা উত্তোলন খরচটা না থাকলে সেক্ষেত্রেও কি একটা সূত্র আছে। তারপর লাস্ট যেটা সূত্র, এটা হচ্ছে কি এই সূত্রের ভিতর সকল সূত্র কি সমন্বয় ঘটে, সেটা হচ্ছে কি গড় মূলধন ব্যয় বা WSCC, ঠিক আছে। তো WSCC এখানের মধ্যে প্রত্যেকটা সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণ মূলধন, তারপরে সংরক্ষিত আয়, সবগুলোর কি করতে হয়? ব্যয়গুলো বের করতে হয়। এরপর ব্যয়গুলোর সাথে প্রত্যেকটা আবার ভার বা ওয়েজেসটা বের করতে হয়। বের করে প্রত্যেকটার ব্যয়ের সাথে প্রত্যেকটার ওয়েজগুলা গুণ করে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে এই সূত্রটা কি কাজ করতে হয়, মানে কি গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হয় বা ভাড়া আরোপিত গড় মূলধন ব্যয় এটা নির্ণয় করতে হয়। তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো একটু দেখো। আজকে সৃজনশীলটা একটু গুরুত্বপূর্ণ সৃজনশীল। কুমিল্লা বোর্ড 2019 সাল, এটা লাস্ট বছর এটা কি কুমিল্লা বোর্ডে এসেছে। এটা হচ্ছে দেখো চিত্রা লিমিটেড 2012, দুঃখিত একটু লক্ষ্য করো সবাই স্ক্রিনে। চিত্রা লিমিটেড 12% কুপন সুদে 1000 টাকা অভিহিত মূল্যের 5 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে। প্রতিটি বন্ডের বিক্রয়জনিত একটু সবাই লক্ষ্য করো, বিক্রয়জনিত খরচ 2%। অন্যদিকে গঙ্গা লিমিটেড ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ার মূলধন নিয়ে ব্যবসা পরিচালনা করে, যার যার নির্দিষ্ট ব্যয় ও মূলধন ব্যয়ের অনুপাত যথাক্রমে, আবার বলতেছি তোমার যার পরিচালনা করে, এটা হচ্ছে যার নির্দিষ্ট ব্যয় এবং মূলধন ব্যয় যথাক্রমে কত 12%, তোমার 14% ও হচ্ছে 15%, ঠিক আছে। এবং তোমার হচ্ছে যে মূলধনের অনুপাতগুলো এখানে দেওয়া আছে 30%, 30% এবং 40%। কোম্পানির বিনিয়োগের উপর আয়ের হার 15%। উভয় কোম্পানির কর্পোরেট কর হার 30%, ঠিক আছে। তো উদ্দীপকটা আমি আবার একটু বলতেছি তোমাদের সুবিধার্থে। চিত্রা লিমিটেড 12% কুপন সুদে 1000 টাকা অভিহিত মূল্যের 5 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে। প্রতিটি বন্ডের বিক্রয়জনিত খরচ 2%। অন্যদিকে গঙ্গা লিমিটেড ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ার মূলধন নিয়ে ব্যবসা পরিচালনা করেন, ঠিক আছে, যার নির্দিষ্ট ব্যয় ও মূলধনের অনুপাত। তো যার ব্যয় এবং কি তোমার মূলধনগুলো এখানে দেওয়া আছে কী কী, ঋণপত্র, অগ্রাধিকার এবং সাধারণ শেয়ার, এই তিনটার 12% ব্যয়গুলো দেখো 12%, 14%, 15%। এবং তোমার ভারগুলো দেখো 30%, 30% এবং কত 40%। কোম্পানির বিনিয়োগের উপর আয়ের হার হচ্ছে 15%, ঠিক আছে। উভয় কোম্পানির কর্পোরেট কর হারটা হচ্ছে তোমার 30%। আমাদের যে করণীয়গুলো একটু লক্ষ্য করি। সংরক্ষিত মুনাফা ব্যয় কী, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে নতুন ইস্যুকৃত শেয়ারের ব্যয়ের উপর উত্তোলন ব্যয় কী প্রভাব ফেলে ব্যাখ্যা করো।
তারপর লাস্ট যেটা তোমার গ নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপক উল্লেখিত চিত্র লিমিটেড এর ইস্যুকৃত বন্ডের ব্যয় কত। তারপর প্রশ্ন হচ্ছে উদ্দীপক উল্লেখিত গঙ্গা লিমিটেড এর মূলধন কাঠামোর দক্ষতা বিশ্লেষণ করো। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তো ক নম্বর প্রশ্নটা আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি। সংরক্ষিত মুনাফার ব্যয় কি? তো সংরক্ষিত মুনাফার ব্যয় এটা হচ্ছে যে সংরক্ষিত তহবিল মুনাফা হিসেবে বন্টন না করার ফলে শেয়ার হোল্ডারদের যে সুযোগ ব্যয় হয় সেটি কি সংরক্ষিত মুনাফা ব্যয়। ঠিক আছে, সংরক্ষিত মুনাফা ব্যয়টা আবার বলতেছি, সংরক্ষিত তহবিল মুনাফা হিসেবে বন্টন না করার ফলে, ঠিক আছে, যে সংরক্ষিত তহবিল যেটা দেয় সেটা মুনাফা হিসেবে বন্টন করে না। ঠিক আছে, এর ফলে কি হয় দেখো, শেয়ার হোল্ডারদের যে সুযোগ ব্যয় হয় সেটি হচ্ছে কি সংরক্ষিত মুনাফা ব্যয়। তারপর প্রশ্ন লক্ষ্য করি, নতুন ইস্যুকৃত শেয়ারের ব্যয়ের উপর উত্তোলন ব্যয় কী প্রভাব ফেলে। ঠিক আছে, নতুন ইস্যুকৃত শেয়ারের ব্যয়ের উপর উত্তোলন ব্যয় কী প্রভাব ফেলে। ঠিক আছে, এটা ব্যাখ্যা করতে বলছে। তো একটু সবাই লক্ষ্য করো স্ক্রিনে এই প্রশ্নটা, উত্তরটা দেখো, উত্তোলন ব্যয় বাড়া কমার ফলে সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের হ্রাস বৃদ্ধি ঘটে। ঠিক আছে, কী আবার বলতেছি, উত্তোলন ব্যয় বাড়া বা কমার ফলে সাধারণ শেয়ার মূলধনের ব্যয়টা হচ্ছে হ্রাস বা বৃদ্ধি ঘটে। ঠিক আছে, উত্তোলন ব্যয় বলতে নতুন শেয়ারের ইস্যু বাবদ যে খরচ হয় তাকে বোঝায়। ঠিক আছে, উত্তোলনটা হচ্ছে নতুন শেয়ার ইস্যু বাবদ যে খরচটা হয় এটা হচ্ছে কি উত্তোলন ব্যয়। উত্তোলন ব্যয় বাড়লে নতুন ইস্যুকৃত সাধারণ শেয়ারের ব্যয় বাড়ে। আবার উত্তোলন ব্যয় যদি কমে নতুন ইস্যুকৃত সাধারণ শেয়ারটা কি ব্যয়টা কমবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো ধরনের সমস্যা থাকে এটা আমাকে বলবে, আমি আবার চেষ্টা করবো তোমাদেরকে আরও সহজভাবে বলার। ঠিক আছে, এগুলো তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে অবশ্যই পাবে। ঠিক আছে, এরপর দেখো গ নম্বর প্রশ্নটা, উদ্দীপক উল্লেখিত চিত্র লিমিটেডের ইস্যুকৃত বন্ডের ব্যয় কত। ঠিক আছে, ইস্যুকৃত বন্ডের ব্যয়টা যখন নির্ণয় করতে হবে একটু উদ্দীপকটা একটু লক্ষ্য করো। তো আমার এখানে দেখো চিত্র লিমিটেড কুপন হার হচ্ছে যে 12%, অভিহিত মূল্যটা হচ্ছে 1000 টাকা, মেয়াদটা 5 বছর, আর বন্ডের বিক্রয়জনিত খরচ হচ্ছে 2%। ঠিক আছে, তো আমার দেখো এই অভিহিত মূল্যটা ছিল যে তোমার 1000 টাকা, কুপনটা হচ্ছে 12% ছিল, আর হচ্ছে যে তোমার যেটা ছিল তোমার 2% ছিল কি বিক্রয়জনিত ক্ষতি। ঠিক আছে, বিক্রয়জনিত ব্যয়, এটা দেখো বিক্রয়জনিত খরচটা কত 2%। ঠিক আছে, তো এই কাজগুলো আমার এখানে লাগবে যখন আমার কি করতে হবে, তোমার ইস্যুকৃত বন্ডের ব্যয়টা, বন্ডের মূল্যটা যখন বের করবো। ঠিক আছে, খরচটা বন্ডের। তো আমরা দেখো এখানে একটু লক্ষ্য করো সবাই, দেওয়া আছে কত, অভিহিত মূল্য এমবি এটার মান দেওয়া আছে 1000 টাকা, আর কুপন সুদের হার এটা হচ্ছে তোমার 12%, ওইটার প্রশ্ন ছিল। তো আমার কী হবে, কুপন সুদের হারের পরিমাণ আয়ের মানটা নির্ণয় করবো থেকে এমবির উপরে 12%। ঠিক আছে, তাহলে কত হবে, 1000 টাকা 12% 120 টাকা। ঠিক আছে, তারপর যে নিট বিক্রয় এনএসবিটা বের করতে হবে, তো এনএসবি যে বের করবো, এখানে কী ছিল তোমার বিক্রয়জনিত খরচ ছিল 2%, তো সেক্ষেত্রে 2% আমার বিয়োগ করতে হবে 1000 থেকে। তো 1000 2% হয় 20 টাকা, তো বিয়োগ করলে দাঁড়াবে 980 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে এনএসবির মান। আর মেয়াদটা জানো 5%, আর উদ্দীপকের শেষে দিয়েছিল তোমার হচ্ছে ব্যয়টা। ঠিক আছে, তোমার ট্যাক্স রেটটা ছিল, ঠিক আছে, ব্যয় হার বা এটা কর হার হবে, এখানে একটু মনে ভুল আছে, এই অংশটা দেখবা, এটা হচ্ছে কর হার হবে কত তোমার 30%। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার এখন কি সূত্র দাঁড়ায়, যেহেতু ট্যাক্স রেট আছে, তো আমার বন্ডের ব্যয় কোন সূত্র দিব আমি, বন্ডের ব্যয় ক্যাডি সমান সমান, সূত্রটা লক্ষ্য করো সবাই একটু এখানে, ক্যাডি ইকুয়াল, ঠিক আছে, আই ইন্টু 1 মাইনাস আই এমবি মাইনাস প্লাস এমবি মাইনাস এনএসবি বাই এন বাই এমবি প্লাস এনএসবি বাই 2 ইন্টু 100। ঠিক আছে, তো এই সূত্র দিব, এখানে আমার সবগুলো মানে আছে, এমবির মানও আছে, তারপরে এনএসবির মানও আছে, টির মানও আছে, আয়ের মানও আছে। ঠিক আছে, তো সবগুলো মান আমরা ব্যবহার করি, একটু দেখি এখানে। তোমার আয়ের মান 120, আর তারপরে 1 মাইনাস টির মান হচ্ছে ট্যাক্স রেট 30%, তারপর হচ্ছে এমবি 1000, এনএসবি হচ্ছে 980। ঠিক আছে, উপরে একটু লক্ষ্য করো, আর এনের মান হচ্ছে 5, আর এই 1900 সেম 1000 প্লাস 980 বাই কত 5, এনের মান 5 বছর। তো এটা যখন আমরা ক্যালকুলেশন করব, তো আমার দ্বারাই কত তোমার 180 গুণ কত হবে 0.70। ঠিক আছে, যখন গুণ করবো দাঁড়াবে 84,
আর এটা তোমার বিয়োগ করে 5 দিয়ে যখন ভাগ করবো 4 হবে, নিচে যোগ করে ভাগ করলে কত 990 হয় এই অংশে, ঠিক আছে 990। তো এটা যখন ক্যালকুলেশন করবো টোটাল আমার যে এখানে উত্তরটা দাঁড়ায়, উত্তরটা হচ্ছে 8.89%, 8.89%, ঠিক আছে। তো আমাদের বন্ডের ব্যয়টা দাঁড়ায় কত 8.89%, ইস্যুকৃত বন্ডের ব্যয় 8.89%, ঠিক আছে। তো এই মানটা বসাবা। এখানে যদি কারো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মেসেঞ্জার গ্রুপে জানাবে। তারপর এটা লক্ষ্য করো, লাস্ট যে প্রশ্নটা, উদ্দীপকে উল্লেখিত গঙ্গা লিমিটেড এর মূলধন কাঠামোর দক্ষতা বিশ্লেষণ করো, ঠিক আছে। উদ্দীপকে উল্লেখিত গঙ্গা লিমিটেডের মূলধন কাঠামোর দক্ষতা বিশ্লেষণ করতে বলছে, ঠিক আছে। দক্ষতা বিশ্লেষণ করতে বলছে, তাহলে আমরা উদ্দীপকটি লক্ষ্য করি। উপরের অংশটা তো আছেই, ঠিক আছে, ওটা তো পড়ছি আমরা। নিচের অংশ দেখো, অন্যদিকে গঙ্গা লিমিটেড ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ার মূলধন নিয়ে ব্যবসা পরিচালনা করেন, ঠিক আছে। কী কী নিচে? ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার। তো এখানে দেখো তার নির্দিষ্ট ব্যয় এবং মূলধন অনুপাতগুলো দিয়ে আছে। তো ঋণপত্র হচ্ছে যে তোমার 12% ব্যয়, অগ্রাধিকার হচ্ছে 14%, তারপর সাধারণ শেয়ারটা হচ্ছে 15%, ঠিক আছে। আবার তাদের অনুপাতগুলো, মূলধন অনুপাতগুলো দিয়ে আছে 30%, 30% এবং কি 40% করে। কোম্পানির বিনিয়োগের উপর আয়ের হারটা হচ্ছে কত 15%, ঠিক আছে। তো বিনিয়োগের উপর আয়ের হারটা এখানে দিয়ে আছে কত 15%, আর কর্পোরেট কর হার 30%। এটা এর আগে অঙ্কের মধ্যে আমরা গ নম্বর ব্যবহার করেছি। তখন দেখো আমরা করণীয়টা দেখি একটু কী করব। সবাই একটু স্ক্রিনে লক্ষ্য করো। গঙ্গা লিমিটেড এর ভাড়া আরোপিত গড় মূলধন ব্যয় WSCর মান বের করতে হবে। যেহেতু আমার প্রত্যেকটা কি ব্যয়ও দিয়ে আছে, আবার প্রত্যেকটার তোমার হচ্ছে যে তোমার ওয়েজেসটা, ঠিক আছে, ভাতটা দিয়ে আছে। তো আমার অনেকটা কাজ কমে গেছে, কারণ কেন এখানে তেমন কোনো কাজ করার নাই, ঠিক আছে। কিন্তু তোমার ঋণ মূলধনটা আমার এখানে কত আছে 12%, যেটা হচ্ছে উদ্দীপকে ছিল। তো ঋণ মূলধন 12% আমার কি বের করতে হবে? কর পরবর্তী ঋণ মূলধন, যেহেতু কর আছে কত পার্সেন্ট 30%, কর পরবর্তী ঋণ মূলধন বের করতে হবে, ঠিক আছে। তো এই জন্য একটু লক্ষ্য করো, আমরা এখানে কর পরবর্তী ঋণ মূলধনটা বের করতে হবে, ঠিক আছে। ক্যাডির মানটা, কর পরবর্তী ঋণ মূলধন ক্যাডি সমান সমান কর পূর্ববর্তী ঋণ মূলধন ইন্টু 1 - T, ঠিক আছে, এভাবে মানটা হয়। তো সেক্ষেত্রে হয় 12 ইন্টু 1 - 30%, এটা হয়, ঠিক আছে 0.30। মানটা দ্বারা কত 8.40%, ঠিক আছে। আর বাকিগুলোতে দেওয়া আছে অগ্রাধিকার শেয়ার 14%, সাধারণ শেয়ার ব্যয় এইটা হচ্ছে কত তোমার 15%, ঠিক আছে। তারপর বারগুলো দেওয়া ছিল ঋণ মূলধন 30%, অগ্রাধিকার 30%, আর সাধারণ শেয়ারটা কত ছিল 40%। তো এই অংশগুলো তোমার দেওয়া ছিল, ঠিক আছে। তারপর তো এখন আমরা কি দিব? প্রত্যেকটার ব্যয়ের সাথে প্রত্যেকটার ওয়েজেসগুলো, ভারগুলা গুণ করব, ঠিক আছে। মাঝখানে কী হবে? যোগ চিহ্ন, ঠিক আছে। এই অংশটি লক্ষ্য করো সবাই। আমরা জানি WSCC সমান সমান, এই সূত্র একটি লক্ষ্য করে এই জায়গায়, WD ক্যাডি ইন্টু WD, মানে এগুলো হচ্ছে কি ঋণ মূলধনটা, আর ঋণ মূলধনের ব্যয় এবং কত ভার, ঠিক আছে। তারপর হচ্ছে KFE WFE, মানে কি অগ্রাধিকার শেয়ারের ব্যয় এবং অগ্রাধিকার শেয়ারের কি ভার। তারপর যোগ আবার প্লাস কি দিয়ে আছে KI সাধারণ শেয়ারের ব্যয়, আবার KWE, তাহলে কি হয় সাধারণ শেয়ারের ভারটা, ঠিক আছে। তো মানগুলো এখানে বসাবো, পুরো লাইনে দেখো মানগুলো বসানো হয়েছে। তো মানগুলো বসানোর পর আমার ক্যালকুলেশন করলে এখানে উত্তরটা দাঁড়ায় কত 12.72%, দাঁড়ায় কত 12.72%। তো একটু উদ্দীপক লক্ষ্য করো এই প্রশ্নের মধ্যে। উদ্দীপকে উল্লেখিত গঙ্গা লিমিটেড এর মূলধন কাঠামোর দক্ষতা বিশ্লেষণ করো, ঠিক আছে। দক্ষতা বিশ্লেষণ করতে হলে আমার এখন কি লিখতে হবে? আমার এখানে ছিল কত পার্সেন্ট, দেখো এটা ছিল যে ঋণ মূলধন বন্ডের ব্যয়টা ছিল 8 এত পার্সেন্ট, ঠিক আছে। তো এটা নির্ণয় করছি আমরা। তো এখন আমার বর্ণনাটা কীভাবে দেবে একটু লক্ষ্য করো সবাই। উদ্দীপকে গঙ্গা লিমিটেড এর গড় ভাড়া আরোপিত গড় মূলধন ব্যয় কত ছিল 12.72%, ঠিক আছে। এটা হচ্ছে কি ওই উদ্দীপকের যেটা ছিল এই অনুযায়ী আমরা এখন নির্ণয় করতে 12.72%, ঠিক আছে এটা। কিন্তু কোম্পানির বিনিয়োগের উপর আয়ের হার কত 15%, এটা উদ্দীপকে ছিল লাস্টে। কোম্পানির বিনিয়োগের উপর আয়ের হারটা কত 15%। তো ব্যয় থেকে আয়ের হার বেশি হয়, ব্যয় থেকে আয়ের হারটা কি বেশি হয় আমরা বলতে পারি উদ্দীপকে
প্রতিষ্ঠানটির মূলধন কাঠামো দক্ষ, ঠিক আছে, বা সঠিক। যেহেতু আমাদের ব্যয় হচ্ছে 12.7%, আর আয়টা উদ্দীপকে দিয়ে আছে কত 15%। তো সেক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি মূলধন কাঠামোটা কী ছিল, ঠিক ছিল, ঠিক আছে, দক্ষতার সহিত ওরা কী করছে, পরিচালনা করতেছে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো এরপরও যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে তোমরা অবশ্যই জানাবে। তো আবার বলতেছি, তোমাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই তোমাদের মেসেঞ্জার গ্রুপে বা কমেন্ট বক্সে জানাবে। চেষ্টা করব নতুন একটা অধ্যায় যাওয়ার জন্য। তারপর যদি তোমাদের যদি কোনো সমস্যা থাকে এটা জানাবে, ওই সমস্যা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।